হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমি ডক্টর রেহনুমা করিম, স্টেট ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্কের একজন ফ্যাকাল্টি এবং হিরোজ ফর অলের ফাউন্ডার এবং প্রেসিডেন্ট বলছি। আজকে আমি যে ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে কিভাবে আমরা প্রজেক্ট প্রপোজাল লিখব। আমি যেহেতু একটা নন প্রফিট চালাই এবং একটা ইউনিভার্সিটির সাথেও অন্তর্ভুক্ত আছি, আমাদের ইউনিভার্সিটির গ্র্যান্ট লিখতে এমনকি আমার নন প্রফিটের স্পন্সরশিপ রেজ করার জন্য কোনো একটা নতুন প্রজেক্ট আইডিয়াতে কোলাবোরেটিভ পার্টনার পেতে হলে আমাদের নানা ধরনের প্রজেক্টের প্রপোজাল উপস্থাপন করতে হয়। এবং প্রজেক্ট প্রপোজাল লিখে কোনো কোনো আইডিয়া আরেকজনের সাথে শেয়ার করা বা আরেকজনকে, অন্যান্য ডিসিশন মেকারকে আমার আইডিয়াটার সম্পর্কে উৎসাহিত করাটা কিন্তু একটা বিশাল স্কিল। তো এই স্কিলটা ডেভেলপ করার জন্য আমাদের কিন্তু একবার করলেই হবে না, আমাদের বারবার অনেকবার প্র্যাকটিসও করতে হবে, তার সাথে অন্যান্য এক্সাম্পল দেখতে হবে। অনেক নলেজ গেইন করেই কিন্তু আমরা ওই পারদর্শিতাটা আহ, আহ, পাবো। তো আজকে আমি আর কোনো সময় নষ্ট না করে আপনাদের সাথে স্ক্রিনটা একটু শেয়ার করছি। তার আগে আমি বলছি যে কেন আমরা রিসার্চ প্রপোজাল বা প্রজেক্ট প্রপোজাল নিয়ে আজকে কথা বলছি। এটা আমার একটা ভিডিও সিরিজের প্রথম অংশটা। তা আজকে আমি শুধু একটা আউটলাইনটা দেখাবো যে রিসার্চ প্রপোজালের কি কি অংশ, রিসার্চ বা প্রজেক্ট প্রপোজালের কি কি অংশ থাকে, এবং পরবর্তী ভিডিওগুলোতে প্রত্যেকটা অংশকে আমি ভাগ করে এক্সপ্লেন করব। তো আজকে আমার কেন এই প্রচেষ্টা করছি, কারণ অনেকেই আমাকে জিজ্ঞেস করছে যে কিভাবে আমরা প্রজেক্ট প্রপোজাল লিখবো, কি কি জিনিস আমার ওখানে থাকতে হবে। তো এই জিনিসগুলা যখন থাকবে তখন আমরা কিন্তু খুব ইজিলি আমাদের আইডিয়াটাকে একটা ব্লুপ্রিন্টের মতন সবার সাথে শেয়ার করতে পারবো। আবার সবাই তখন বুঝতে পারবে আমি কেন, কি জন্য, কি উদ্দেশ্যে এই প্রজেক্টটা করছি। এবং তারাও ইন্সপায়ার্ড হবে আমাদের প্রজেক্টের সাথে একটা পার্টিসিপেটরি রোল প্লে করতে। তো আমি স্ক্রিনটা একটু শেয়ার করছি, স্ক্রিনটা শেয়ার করে প্রজেক্ট প্রপোজালের ডিফারেন্ট অংশ সেটা আপনাদের সাথে একটু ডিসকাস করছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা আমি ব্লু প্রিন্টের ছবি দিয়েছি। কেন ব্লু প্রিন্টের ছবি দিচ্ছি, এই যে প্রজেক্ট প্রপোজাল, এটা কিন্তু একটা আমাদের আইডিয়ার, যে প্রজেক্টটা আমরা করতে চাচ্ছি বা যে জিনিস নিয়ে আমরা ইনভলভ হতে চাচ্ছি সেটার একটা ওভারঅল আইডিয়ার আউটলাইনটা দিচ্ছে। একটা বাসা যেমন এই ব্লুপ্রিন্ট ছাড়া কিন্তু আমরা কখনোই তৈরি করতে পারবো না। ইঞ্জিনিয়াররা, যারা লেবাররা আছে, যারা আর্কিটেক্ট, কন্ট্রাক্টর, তারা কেউই কিন্তু বুঝতে পারবে না কোথায় কোন রিসোর্স রাখবে, কি লাগবে, যতক্ষণ না পর্যন্ত আমরা এই ব্লুপ্রিন্টটা তৈরি করবো। এই ব্লুপ্রিন্টের উপরে বেস করে আমরা সবকিছু অ্যালোকেট করব। তো প্রজেক্ট প্রপোজালটা করার আগে আমাদের দরকার কয়েকটা কোয়েশ্চেনের অ্যান্সার করা। তো এই কোয়েশ্চেনগুলোই কিন্তু আমাদের আনসার করার জন্য আমি বলবো যে প্রথমেই প্রজেক্ট প্রপোজাল লেখা শুরু না করে একটা সাদা কাগজ নিয়ে এই কয়েকটা কোয়েশ্চেন আমরা আগে আনসার করি। যে এটাকে আমরা রিসার্চের ভাষায় বলি যা 5 Ws অ্যান্ড দ্য 1 H। তো 5 W দিয়ে আমরা কি বুঝাচ্ছি? হু, কে, কার জন্য করছি, আম, কে ডাইরেক্টলি আমার টার্গেট গ্রুপ এই প্রজেক্টটার জন্য। এই টার্গেট গ্রুপ যদি আমার হয়, যেমন আমি যখন পেন স্টেটে রিসার্চ, আমার পেন স্টেটের পিএইচডির প্রপোজালটা আমি লিখছিলাম, তখন কিন্তু ডাইরেক্টলি আমি এক্সপ্লেন করে দিচ্ছিলাম যে আমি পেন স্টেটে পিএইচডি করতে চাচ্ছি। তো দিস ইজ ফর মি। যখন আমি আমার রিসার্চ ডিসার্টেশনের প্রপোজালটা লিখছিলাম তখন ছিল টার্গেট গ্রুপ, আমার টার্গেট গ্রুপ ছিল যারা এই রিসেন্ট না, যারা অ্যাসিড অ্যাটাক সার্ভাইভার, কিন্তু তারা 3 বছর অ্যাটলিস্ট অ্যাসিড অ্যাটাকের আগে 3 বছর পার করেছে এবং রিহ্যাবিলিটেশনে আছে, তারা হলো আমার সাবজেক্ট গ্রুপ। তো ওই জন্য হুটা খুবই ম্যাটার করে যখন আমি প্রজেক্ট প্রপোজালটায় কার জন্য, কে এটা, আহ, কে এর সাথে ইনভলভ, এটাকে এক্সপ্লেন করা। টার্গেট গ্রুপটা, হোয়াট, আমি কি করতে চাচ্ছি, কোন ইনফরমেশন আমি সিক করতে চাচ্ছি। তো আস্কিং ফর ইনফরমেশন অর অ্যাকশন অ্যাবাউট সামথিং, হোয়াট অ্যাম আই ডুইং। আমি যখন আমার নন প্রফিট থেকে কোনো প্রজেক্ট যেমন উইমেন্স ক্যারিয়ার কার্নিভালটা করছি, তখন আমার বলতে হচ্ছিল যে হোয়াট অ্যাম আই ডুইং। সো আমরা এটা করছি উইমেন্স ক্যারিয়ার কার্নিভাল। হু, কাদের জন্য? আম, আম, মেয়েদের জন্য, এইজ 14 থেকে
25 পর্যন্ত। তো এই জায়গাটায় আমি হুটাও কভার করলাম এবং হোয়াট কি জিনিস করছি, উইমেন ক্যারিয়ার কার্নিভালটা করছি। সো যেই জিনিসটা করছি সেটাকে আমি এক্সপ্লেন করছি। ওয়েন, কোন দিন করছি? 2 দিন, স্যাটারডে সানডে, এই 2 দিন আমরা সকাল থেকে বিকাল পর্যন্ত আমরা এই জিনিসটা করছি। সো টাইমটা, স্কেডিউলটা, এটা সবকিছু আমরা জট ডাউন করে ফেলবো। টাইম লিমিটটা এখানে মেনশন করতে হবে। কোথায় করছি? আহ, বাংলা আমরা বাংলা একাডেমি করছি নাকি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে করছি না কোন জায়গাটায় করছি, ওইটা আমরা মেনশন করে দিচ্ছি। মাঝে মাঝে আমাদের অপশনগুলো যখন আমরা প্রপোজাল জমা দিই স্পন্সরদের কাছে, তখন আমি যেমন অপশনও আমি বলে দিই যে এই 3টা অপশন, এ, অপশন বি, অপশন সি, এই 3টার মধ্যে একটা আমরা চুজ করব। কেন করছি? এইখানে আমরা ডিসক্রিপটিভ আমরা বিবেচনা দিচ্ছি যে কেন আমরা এই প্রজেক্টটা করতে চাচ্ছি, কেন আমি পিএইচডি পেন স্টেটে করতে চাচ্ছি। যেমন আমি যখন আমার এসেটায় প্রপোজালের মতন এসেটা পেন স্টেটে জমা দিচ্ছি না, ওই ডিসিশন মেকাররাই কিন্তু আমার এই প্রপোজালটা দেখে ডিসাইড করবে আমার সাথে থাকবে, আমাকে স্কলারশিপ দিবে কি দিবে না, এই ডিসিশনগুলো ওরা নিবে। তো এই জন্য এখানে আমরা রিসার্চ করে আমার বলতে হচ্ছিল যে কেন আমি করছি, আমার ইন্টারেস্ট কি, আমার কি কি স্কিল আছে, কি কি জিনিস আমি ইম্প্যাক্ট করতে পারি এই পিএইচডির পরে, এই জিনিসগুলো কিন্তু আমি সব এক্সপ্লেন করেছিলাম ওয়াইতে। তা আমিও যখন প্রজেক্ট প্রপোজাল নিয়ে আপনারাও বসবেন, তখন এই ওয়াইটাকে একটু চিন্তা করবেন, রিসার্চ করবেন কি কি প্রবলেম আপনারা দেখতে পাচ্ছেন, কোন প্রবলেমটা সলভ করা যাবে এই এই জায়গায় এই প্রজেক্টটা দিয়ে। তো আহ, আমরা যদি ইন্টার্নশিপও করি, অ্যাপ্রেন্টিসশিপও করি, তখনও কিন্তু কেন আমি এই অর্গানাইজেশনটাকে বেছে নিয়েছি, কোন রিজনে, তখন অর্গানাইজেশনের একটা ডিটেল রিসার্চ কিন্তু আমাদের করতে হচ্ছে। হাউ, কিভাবে, হোয়াট ওয়েজ আমি উম, 2 দিন ডিফারেন্ট প্রোগ্রাম, যেমন আমরা যখন উইমেন্স ক্যারিয়ার কার্নিভাল করি তখন হাউটাকে আমরা অ্যাড্রেস করেছি 3 ধরনের। আমাদের ক্যারিয়ার ফেয়ার থাকবে, আমাদের ডেইলি ওয়ার্কশপস থাকবে, সেখানে আবার ক্যারিয়ার কাউন্সেলিং হচ্ছে। সো ডিফারেন্ট ওয়েতে আমরা মেয়েদের ক্যারিয়ারের ইমপ্রুভমেন্টকে সহায়তা করছি। তো এই জন্য এই 5 Ws আর একটা এইচ, এইটার অ্যান্সারটা যখন আমরা একটা কাগজের মধ্যে লিখে ফেলবো, তখন আমরা প্রজেক্ট প্রপোজালটার মধ্যে কি কি ইনফরমেশন আমার দরকার সেটা অনেক ইজি হয়ে যাবে। তো নেক্সট স্লাইডে আমি এটা এটা হলো একটা রিসার্চ, এটা রিসার্চ প্রপোজালের ডিফারেন্ট স্টেজ। তো আমরা টাইটেল, কি টাইটেল দিচ্ছি আমার প্রজেক্টটার, একটা টাইটেল পেজটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো খুবই শর্টকাটে আমার একটা টাইটেলটা চুজ করতে হবে যেটা খুব ক্যাচিও হবে, মানুষ ইন্টারেস্টও পাবে। তারপরের স্টেজটায় আমাদের অ্যাবস্ট্রাক্ট ডেভেলপ করা। আহ, ছোট্ট করে, এটা অ্যাবস্ট্রাক্ট হলে সাধারণত 1 থেকে 2 প্যারাগ্রাফ, কিন্তু যদি পুরা সামারির মতন হয়, এক্সিকিউটিভ সামারির মতন হয়, তাহলে যে সার সংক্ষেপটা সেটা কিন্তু 1 থেকে 2 পেজের মতনও হতে পারে। তো আমরা প্রজেক্ট প্রপোজালে ওই এক্সিকিউটিভ সামারিটা সাধারণত পুরো প্রজেক্ট প্রপোজালটা লেখার পরে আমরা ডিল করব, আগে না। কারণ পুরো অ্যাবস্ট্রাক্টের মধ্যে আমি কি ব্যাকগ্রাউন্ড রিসার্চ করেছি তার কিছু অংশ, কোন কোন ওয়েতে আমরা মেথোডোলজি ইউজ করেছি সেটাও কিছু থাকবে, কি আউটকাম, পসিবল আউটকাম হতে পারে, কি উদ্দেশ্য, এই সব কিছুই কিন্তু আমরা অ্যাবস্ট্রাক্টের মধ্যে ওভারঅল ছোট করে একটা সংক্ষেপে আমাদের বলতে হবে। আর এই জন্যই আমি আমার স্টুডেন্টদেরকেও সবাইকে বলি যে অ্যাবস্ট্রাক্টটা সবসময় বা এক্সিকিউটিভ সামারিটা তোমরা লিখবে সব কিছু শেষ করার পরে, প্রজেক্ট প্রপোজালের বাকি অংশগুলো শেষ করার পরে আমরা ব্যাক ট্র্যাক করে আমরা অ্যাবস্ট্রাক্ট বা এক্সিকিউটিভ সামারিটা দেখব। তো ইন্ট্রোডাকশনের মধ্যেই থাকে পারপাস, থাকে ব্যাকগ্রাউন্ড, থাকে সিগনিফিকেন্স, এই সব কিছু কিন্তু ইন্ট্রোডাক্টরি পার্ট। এটা সাধারণত 5-6 পেজের মতন হতে পারে, 5-6 পেজের মতন হবে ইন্ট্রোডাকশন পেজটা। তারপরে রিসার্চ কনটেক্সট, কেন আমরা এটা করছি, এটার লিটারেচার রিভিউ সাধারণত আমরা করি, আমরা গুগল রিসার্চ, এখন গুগল স্কলার্স আছে, গুগল স্কলার রিসার্চ, যে যে অর্গানাইজেশন ইনভলভ আছে সেই সব অর্গানাইজেশনের অ্যানুয়াল রিপোর্ট, ওয়েবসাইট রিসার্চ করে ওরা কি কি জিনিস আমার সাথে অ্যালাইন করে, এই জিনিসগুলোও কিন্তু রিসার্চ করে আমরা রিসার্চ কনটেক্সটের মধ্যে আমরা ঢুকতে পারি, যেটা লিটারেচার রিভিউয়ের আন্ডারে থাকবে। এবং কার্য পদ্ধতি, মেথোডোলজি, কোন কোন মেথোডোলজিতে আমরা এই প্রজেক্টটা করছি। যখন রিসার্চ প্রপোজাল করব তখন ডিফারেন্ট মেথড হতে পারে, আমরা ইন্টারভিউর মাধ্যমে করতে পারি, ফোকাস গ্রুপ ডিসকাশনের মাধ্যমে করতে পারি, আমরা কিভাবে ডেটাটা স্যাম্পল করব, কাদের কাদেরকে কোয়েশ্চেন করব, এই সব জিনিসগুলো কিন্তু রিসার্চের আন্ডারে, মেথোডোলজির আন্ডারে যায়। এবং তারপরে
রেফারেন্স লিস্টটা খুবই জরুরি। শেষের দিকে এপিএ বা এমএলএ স্টাইলে প্রত্যেকটা জিনিসকে আমরা ডিফাইন করব রেফারেন্সগুলো। কোথা থেকে আমরা কাকে ইন্টারভিউ করলাম, কোন ইউটিউব ভিডিওটা ওটাও কিন্তু সাইট করতে হবে। গুগল রিসার্চ, কোন জার্নাল আর্টিকেল পড়েছি, অর্গানাইজেশনের অ্যানুয়াল রিপোর্টটা, প্রত্যেকটা জিনিস আমার রেফারেন্স লিস্টে এপিএ স্টাইলে আমরা মেনশন করতে পারি। এটা খুবই দরকার। আমাদের এই আমেরিকাতে এবং অন্যান্য দেশে প্লেজারিজম বলে একটা কথা আছে, যেটা হলো আমরা কারো কোনো কথা, কোড, ইনফরমেশন যে রিসার্চ করেছে, যদি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা রিসার্চ করেছে সেটা আমি আমার এখানে মেনশন করছি, তাদেরকে যদি মেনশন না করি তাহলে ওটাকে একটা বলে একাডেমিক চুরির মতন হয়ে যায়। তো সেই জিনিসটা আমরা অবশ্যই করব না। এবং ইন্টারন্যাশনালি এমনকি প্লেজারিজমের জন্য স্টুডেন্টদেরকে বের করে দেওয়া হয়, টিচারদের, ফ্যাকাল্টিদের পিএইচডিও কিন্তু নিয়ে নেওয়া হয়। এই জন্য কখনোই কোনো জিনিস কোড করলে আমরা ওই ভ্যালুটা আমরা দিব, যাদের কাছ থেকে যেই সোর্স থেকে কোড করছি সেইটা আমরা রেফারেন্সের মধ্যে অ্যাট দি এন্ড আমরা অবশ্যই অবশ্যই অ্যাড করতে হবে। তো এইটা হলো রিসার্চ প্রপোজালের ডিফারেন্ট অংশ। আর রিসার্চ প্রপোজালের প্রথমেও কিন্তু টাইটেল পেজটা আমরা দিতে হবে, ওটাও এপিএ ফরম্যাট। আপনারা গুগল দিলেই হাউ এপিএ ফরম্যাট টাইটেল পেজ, অনেক স্যাম্পল এমনকি ফরম্যাট ওয়ার্ডে বা পিডিএফ এ থাকে। তো ওই জিনিসটা কিন্তু আমরা ফলো করতে পারি। তো আমি এখানে ছবিটা দিয়ে দিয়েছি, এটা থেকে আপনারা বুঝতে পাচ্ছেন যে যে রাইটার তার নামটা থাকবে, যে অর্গানাইজেশনটা থেকে করছে সেটার নাম থাকবে, কার জন্য করছে, ডেটটা, সাধারণত ডেটটা এখানেও থাকতে পারে, আর 3-4টা স্পেস দিয়ে একটু নিচেও আমরা রাখতে পারি। তো এটা হলো এপিএ টাইটেল পেজ ফরম্যাট। আমি এটা আরেক ধরনের স্ট্রাকচার অফ রিসার্চ প্রপোজাল, যেখানে আমরা বাজেটটাও অ্যাড করছি। বাজেট এবং ব্যাকে যাচ্ছি, বাজেট, রিসার্চ স্কেডিউল, রেফারেন্স লিস্ট, ইমপ্লিকেশন, আমার এই স্টাডিটা কিভাবে ইম্প্যাক্ট করবে, কন্ট্রিবিউট করবে নলেজের মধ্যে, ওভারঅল নলেজে, এই সব জিনিসগুলো এখানে রিসার্চ প্রপোজালের মধ্যে থাকে। নেক্সট স্লাইডটা হলো, এটা হলো প্রজেক্ট প্রপোজালে আমরা কি কি জিনিস রাখতে পারি। সিমিলার রিসার্চ প্রপোজালের মতোই কিন্তু এটা সিমিলার। এক্সিকিউটিভ সামারি, যেটা আমরা বলছি যে সার সংক্ষেপটা, সেটা অবশ্যই থাকতে হবে। এবং আবার আমি মনে করিয়ে দিচ্ছি, প্রত্যেকটা জিনিস শেষ করার পরে গোলস, অবজেক্টিভ, ব্যাকগ্রাউন্ড, মেথোডোলজি, রিসোর্স, বাজেট, মেথডস, এগুলা সব কিছু আমরা লেখা শেষ করার পরে কিন্তু আমরা এক্সিকিউটিভ সামারিটা, যেটা সার সংক্ষেপটা, সেখানে আমরা ফেরত যাব। গোলস অ্যান্ড অবজেক্টিভ, এটা খুবই ইম্পর্টেন্ট। কেন আমি এটা করছি, একটু বসে নিজের সাথে কথা বলে, আমাদের আশেপাশে যারা এক্সপার্ট তাদের সাথে কথা বলে এই গোলস আর অবজেক্টিভস গুলা, উদ্দেশ্য এবং কিভাবে এইগুলাকে আমরা কাজে আনতে পারি, অবজেক্টিভস গুলাকে আমাদের লিখতে হবে। তো সাধারণত আমাদের একাডেমিক ভাষায় গোল হলো একটু ভেগ স্টেটমেন্ট, আর অবজেক্টিভস গুলো হলো মেজার করা যায়। আমি এই গোলস এন্ড অবজেক্টিভস এর জন্য আরেকটা স্লাইড করব। আমার পুরো একটা ক্লাসে আমি ডেডিকেট করি কিভাবে গোলস এন্ড অবজেক্টিভ লিখতে হবে, কারণ অবজেক্টিভ হবে মেজারেবল। একটা টেকনিক আছে যেটাকে বলে স্মার্ট টেকনিক, SMART, স্পেসিফিক, মেজারেবল, অ্যাটেইনেবল, রিজনেবল এবং টাইম বাউন্ডেড। কোন টাইমের মধ্যে এই অবজেক্টিভস গুলাকে আমরা, উদ্দেশ্যগুলো কি কি, আমরা এগুলাকে কমপ্লিট করা। তো এটা হলো গোলস এন্ড অবজেক্টিভ, যেটা উদ্দেশ্যর আন্ডারে পড়ে। এবং ব্যাকগ্রাউন্ড, এটা আমরা রিসার্চের মধ্যে সাধারণত ব্যাকগ্রাউন্ড আর সিগনিফিকেন্স ইন্ট্রোডাকশনের আন্ডারে থাকে, কিন্তু প্রজেক্ট প্রপোজালে এমনি ওভারঅল আমরা ব্যাকগ্রাউন্ড দিতে পারি। তো ব্যাকগ্রাউন্ড যেটাকে বলা হয় পটভূমি, আর সিগনিফিকেন্স হলো এটার লজিকটা কি, রিজনটা কি, কেন আমরা এটা করছি। তো ব্যাকগ্রাউন্ডের মধ্যে ডিটেলস রিসার্চ আপনার করতে হবে, যে কেন কি কি ইনফরমেশন আমার আছে, যদি কোনো প্রবলেম আমরা সলভ করতে যাই, কোনো একটা স্কিল আমরা ডেভেলপ করতে চাই, এই স্কিলটা এখন কি স্কিলটার, এই স্কিলফুল মানুষ কতজন আমাদের দেশে আছে, আমরা কিভাবে এই স্কিলটাকে আরো বাড়াতে পারি, ওই স্কিলটার ইম্পর্টেন্স কি, এইগুলা নিয়ে কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ডে আমরা লিখছি। এবং তারপরে ওই সিগনিফিকেন্সটার মধ্যে আমরা কিছু ডেটাও দিতে পারি। এখানে আমার নিজের অ্যালাইনমেন্ট, আমার নিজের ইন্টারেস্টটা কি, কেন, অর্গানাইজেশন, যে অর্গানাইজেশনগুলো আমার সাথে আছে তারা কিভাবে আমার সাথে সম্পৃক্ত হচ্ছে, এই সব কিছু কিন্তু আমরা এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে দিতে পারি। প্রবলেম স্টেটমেন্ট, সাধারণত ডিফারেন্ট অ্যাসপেক্ট থাকে, এটা প্রবলেম স্টেটমেন্ট, এই সব কিছু আমরা এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে দিয়ে থাকি।
রিসার্চ প্রপোজালে আমরা মেথোডোলজি বলি, যেটা আমি আগে বলেছি, স্যাম্পলিং, কোন কোন কতজন মানুষ টার্গেট গ্রুপ নিয়ে আমি করছি, এই জিনিসগুলো ডিটেল, কোন রিসার্চ ডিজাইন আমরা ইউজ করছি, এগুলোকে আমরা এক্সপ্লেন করতে পারি। আর প্রজেক্ট প্রপোজালের মধ্যে আমরা কি কি অ্যাক্টিভিটিস করব এই রিসার্চ, এই অবজেক্টিভটা রিচ করার জন্য, সেটা আমরা এক্সপ্লেন করব। আমরা যেমন উইমেন্স কার্নিভালে আমাদের উদ্দেশ্য লেখা ছিল ক্লিয়ার, এবং ওই উদ্দেশ্যর আন্ডারে স্ট্র্যাটেজিস, কি কি স্ট্র্যাটেজি দিয়ে আমরা ওই উদ্দেশ্যটাকে সফল করব। যেমন আমি একটাই হলো যে মেয়েদেরকে ডিফারেন্ট ক্যারিয়ার সম্পর্কে আমরা অ্যাওয়্যার করব, ওরা জানবে কোন কোন ক্যারিয়ার অ্যাভেলেবল মেয়েদের জন্য। তো ওটার জন্য আমরা কিভাবে কোন অ্যাক্টিভিটিস রাখছি, একটা হলো ক্যারিয়ার কাউন্সেলিং, যেখানে ক্যারিয়ার কাউন্সিলররা থাকবে, সেখানে যে যারা পার্টিসিপেন্ট তারা কথা বলতে পারবে, ডিসকাস করতে পারবে কোন স্কিলটা তাদের সাথে ম্যাচ করছে, এগুলো নিয়ে কথা বলতে পারবে। আর এবং ডিফারেন্ট সেশনস রাখছি, যেখানে ডিফারেন্ট ডিফারেন্ট প্রফেশনের এক্সপার্ট এক্সপার্ট অলরেডি প্রফেশনাল লেভেলে যারা সাকসেসফুল হয়েছে, সেই সব মহিলারা তাদের তাদের স্টোরিগুলোকে শেয়ার করছিল মেয়েদের সাথে, এবং প্রোগ্রামের পরে তাদের সাথে অন্যান্য যারা পার্টিসিপেন্ট তাদের সাথে একটা ডিসকাশন সেশনও ছিল। তো এইগুলো সব কিন্তু অ্যাক্টিভিটিজের আন্ডারে পড়ছে। তারপরে একটা নেটওয়ার্কিং সেশন ছিল অ্যাট দি এন্ড, যেখানে যারা মেয়েরা, যারা সব ওই সব এক্সপার্টদের সাথে কথা বলতে চাবে, সেই সেই সময়টা থাকবে, চা খেতে খেতে তাদের সাথে কনভারসেশন করছে। তো সেগুলো ছিল অ্যাক্টিভিটিস টু রিচ আওয়ার ওই একটা পার্টিকুলার অবজেক্টিভ। বাজেট খুবই ইম্পর্টেন্ট। আমাদের কি কি রিসোর্স আছে, কি কি জিনিস লাগবে, আমার ট্রান্সপোর্টেশন লাগবে কিনা, এক্সপার্ট লাগবে কিনা, আমার লেখার জন্য কি কি সামগ্রী লাগবে, আমার স্টেশনারি কি লাগছে, প্রত্যেকটা জিনিস কিন্তু টাইম কতটুকু লাগবে, এই প্রত্যেকটা জিনিস আমরা বাজেটের মধ্যে রিসোর্স লিস্ট বা রিসোর্স লিস্ট আর বাজেটটা একসাথেও আমরা মার্জ করতে পারি, করে আমরা দেখাতে পারি। মেথডস অফ মিনিমাইজিং রিস্ক অ্যান্ড চ্যালেঞ্জেস। তো এখানে আমাদের ডিফারেন্ট প্রজেক্ট করতে গেলে কিন্তু অনেক কিছু আছে যেগুলা মেজার করা যায় চ্যালেঞ্জ, কিছু চ্যালেঞ্জ আছে মেজার করা যায় না। যেমন হঠাৎ করে কোভিড এসে পড়লো, দেশের রাজনৈতিক পরিস্থিতিতে হরতাল বা এরকম কিছু হতে পারলো, যার জন্য আমি যেই প্রোগ্রামটা করতে চাচ্ছি সেটা আমার পিছাতে হবে বা করতে পারবো না। সেটা আমাদের কিন্তু হয়েছিল, তখন ইলেকশনের টাইম ছিল, আমরা উইমেন্স কার্নিভালের সময় অনেক কিছু আমাদের রিস্ক অ্যান্ড চ্যালেঞ্জেস ছিল, যেটা আমাদের ওই মুহূর্তে সলভ করতে হয়েছিল। কিন্তু আমরা যদি আগেই অ্যান্টিসিপেট করি কি কি থাকতে পারে, আমি এই বাজেটের মধ্যে চলতে পারবো, সেটাও একটা আমার চ্যালেঞ্জ। যে এই টাকার বেশি হলে অন্য কোনো জায়গায় বা অন্য কোনো কিছু হলে, তখন আমার বাজেটের অ্যালোকেশন করাটা একটা চ্যালেঞ্জিং হতে পারে। সময় একটা রিস্ক থাকতে পারে, আমার ফিজিক্যাল কোনো প্রবলেম, ডিসেবিলিটি থাকতে পারে, আমার টার্গেট গ্রুপের ফিজিক্যাল ডিসেবিলিটি থাকতে পারে বা কোনো কিছু থাকতে পারে, সেটাও একটা চ্যালেঞ্জ হতে পারে। তো আমরা বসে একটু চিন্তা করব, লিস্ট করব কি কি চ্যালেঞ্জ আসতে পারে যেগুলো আমাদের মোকাবেলা করতে হবে। সময় একটা খুবই ইম্পর্টেন্ট, টাইম একটা খুবই কনস্ট্রেইন, বড় কনস্ট্রেইন হতে পারে, সেগুলো আমরা মেনশন করলাম। বেঞ্চমার্ক আর স্কেডিউল, আমাদের মাইক্রোসফট অফিসের মধ্যে একটা খুব সুন্দর টুল আমি আবিষ্কার করেছি, যেটা হলো গ্যান্ট চার্ট। তো ইউজুয়ালি গ্যান্ট চার্ট আমি একটা প্রোগ্রাম সফটওয়্যার দিয়ে করতাম, কিন্তু ওইখানে মাইক্রোসফট এক্সেলের মধ্যেও কিন্তু আমরা যদি ওই জিনিসগুলা, এই টাইম থেকে এই টাইম আমরা এই কাজটা শেষ করব, সেকেন্ড উইকে আমরা এই কাজটা শেষ করব, এগুলো যদি আমরা মেনশন করে দিই, খুব সুন্দর করে কিন্তু স্কেডিউলটা করে দেয়। আর বেঞ্চমার্ক, এই ফার্স্ট উইকের মধ্যে আমাদের প্রপোজাল লেখা হয়ে যাবে, সেকেন্ড উইকের মধ্যে আমরা এই স্কিলগুলো ডেভেলপ করব, এই জিনিসগুলো আমরা যদি মেনশন করে দিই, তাহলে কিন্তু ওই চার্টটা খুব সুন্দর করে আমাদেরকে গাইড করে, একটা জিপিএস এর মতো। আমরা যখন গোলস গুলো সামনে থাকে, তখন কিন্তু কোন গোলসটা আমরা কোন সময় কিভাবে করব, সেটা যদি একটা ডাইরেকশন থাকে, তাহলে আমরা বুঝতে পারবো আমরা কোন জায়গাটায় আমরা শর্টফল, কোন জায়গাটায় আমাদের আরেকটু এফর্ট দিতে হবে। এই জন্য বেঞ্চমার্ক আর স্কেডিউলটা খুবই একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট আমাদের প্রপোজালের মধ্যে। ডেলিভারেবলস, প্রজেক্টটা আমরা যখন করছি, প্রজেক্টের পরে আমরা কি কি ডেলিভার করছি। আমরা যেমন প্রজেক্টের পরে ভিডিও ডকুমেন্টেশন ছিল, সেটা আমরা ডেলিভার করছি। কমেন্টস, রিভিউ, সার্ভে করেছিলাম, যে সার্ভেগুলো জমা দিলে আমরা বুঝতে পারছি যে
কারা কোন জিনিসটা কোন প্রোগ্রামটাতে বেশি লাভবান হয়েছে, ওই সার্ভেটাও কিন্তু একটা ডেলিভারেবলস এর আন্ডারে পড়ছে। আমি কয়েকজন মানুষের সাথে কথা বলে তাদের সাথে কি পরবর্তীতে আবার মিটিং করে কোনো রিভিউ নিচ্ছি কিনা, ফোকাস গ্রুপ ডিসকাশন করে ওই যে ওই লেখাটা রিফ্লেকশন, ওটা একটা ডেলিভারেবল হতে পারে। একটা রিপোর্ট, আউটপুট রিপোর্ট, পুরা প্রজেক্টের পরে আমরা একটা আউটপুট রিপোর্ট তৈরি করে সেই প্রজেক্টটা আউটপুটটা আমরা বুঝতে পারবো যে কোথায় আমাদের শর্টফল, কোথায় সবকিছু আমরা ওভারঅল ভিউ, একটা ফটোগ্রাফ, একটা অ্যালবাম থাকতে পারে, সেই অ্যালবামের মধ্যে প্রোগ্রামের ডিফারেন্ট ছবি থাকতে পারে, এগুলো সবই কিন্তু ডেলিভারেবল। এবং পরে একটা রিসার্চ প্রজেক্টও থাকতে পারে ওই ডেটাগুলোর উপরে, সেটাও একটা ডেলিভারেবলের মধ্যে পড়ছে। এবং আগে আমি যেটা বলেছি রেফারেন্স লিস্ট একটা তৈরি করা। তো এই জিনিসগুলো যখন আমরা কমপ্লিট করতে পারবো একটা প্রজেক্ট প্রপোজালে, তখন মোটামুটি প্রজেক্ট প্রপোজালটা কিন্তু সুন্দরভাবে একটা স্কেলেটনটা দাঁড়িয়ে যাবে। এই প্রজেক্ট প্রপোজাল অ্যাকচুয়ালি একটা ফ্লো অফ স্টোরি টেলিং। এই প্রত্যেকটা জিনিস কিন্তু একটা আরেকটার উপরে দাঁড় দাঁড় হয়ে একটা গল্প বলছে, যাতে যারা আমাদের ব্যাপারে ডিসিশন নিবে সেই গল্পটা শুনে সেও ইন্সপায়ার্ড হয়ে আমাদের সাথে আমাদেরকে সাপোর্ট করবে এবং আমাদেরকে হেল্প করবে। তো আশা করি আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে, এবং পরবর্তীতে এই প্রত্যেকটা প্রজেক্ট প্রপোজালের ডিফারেন্ট সেগমেন্টকে আমি ডিসক্রাইব করে ডিফারেন্ট ভাগে ভাগ করে আপনাদের কাছে উপস্থাপন করব। ভালো থেকে আবার দেখা হবে।